ঝলমলে আলু একসময় পিকে হয়, আনাসের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। 5 আগস্ট সকালে গ্যান্ডারিয়া আদর্শ একাডেমির 10ম শ্রেণীর ছাত্র 16 বছর বয়সী আনাস তার বাড়ি থেকে আন্দোলনে যোগ দিতে চুপিসারে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বের হবার আগে একটি চিঠি লিখে মায়ের চোখে পড়ে এমন জায়গায় চিঠিটি রেখে বাড়ি থেকে বেরিয়ে পড়ে মিছিলের উদ্দেশ্যে। সানগারপুল 12 ইউনিটের কাছে তাকে গুলি করে হত্যা করা হয়। আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করুক, আমিন। আমার সামনে দাঁড়িয়ে আছেন হতভাগ্য পিতা আনাসের বাবা। তার সাথে আনাসের বিষয়ে কথা বলবো। আনাসকে কখন সেই দিন দাফন করা হয়? আসর নামাজের পরে জানাজা হওয়ার পরে আমাদের এখানে, তারপরে ওকে এখানে আপনার দাফন করতে করতে একদম মাগরিবের সময় হয়ে আসে। জানি আপনার অবস্থা ভালো নেই, একমাত্র ছেলেকে হারিয়ে কাতরাচ্ছেন, কিন্তু আপনার ছেলে তো শহীদ। এখন আপনার সমন্বয়ক যারা আছেন তারা কি কবরটা স্থায়ী করে দিবে কিনা? এখন এটা যদি সরকার করে দেয়, এটা সরকারের কাছে আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি যে যদি এটা শহীদদের জন্য অন্তত এই কবরটা তারা করে দেয়, এটা তাদের বিবেচনা না, আমরা আবদার করতেই পারি। এখন দিবে না দিবে সেটা একান্তই তাদের পার্সোনাল এটা। আচ্ছা, এখানে তো আপনার আম্মুর কবরটা, এটা আসলে কতদিন বয়স হয়েছিল সেই কবরটার? 1 বছর। নর্মালি 1 বছর থাকে, তারপর ইচ্ছা করলে চেঞ্জ করা যায়। জি জি, আপনার ওই কি বলে এই 1 বছর 1.5 বছর পরে কবরটা চেলে দেয় ওরা। মানে নরমালি 1.5 বছর থেকে 2 বছর রাখে। জি, সিরিয়াল মতো আসে। তো আমি একটু আগেই আপনার করছি যে ওকে এখানেই দাফন করছি, যেহেতু আর জায়গা নাই এখানে, আর ওই ভিতরে দিতে হবে, তার জন্য এখানেই দিছি। আর এখানে হলো যে আপনার রানা প্লাজা ধস হয়েছিল, হয়তো শুনছিলেন। জি জি, হ্যাঁ, যে এটা ওটাই ভাইরাল এটা। একটা নিউজ। জি, ওটাই এটা। আপনার ছেলে শহীদ আজ আমাদের মাঝে নেই। এখন যারা সরকারে লিড করছে, বর্তমানে সমন্বয়ক যারা আছেন, তাদের কাছে আমারও ছোট্ট একটা দাবি যে আপনার এই ছেলের কবরস্থানটি যেন স্থায়ীকরণ করা হয়, সেই আশা। আর আপনার ছেলে আনাস সম্পর্কে একটু বলুন আমার দর্শকদের উদ্দেশ্যে। ওকে নিয়ে কি বলবো বলেন, বলার তো শেষ নেই। যে নিজের ছোট জীবনটা যে ও কিভাবে দেশের জন্য উৎসর্গ করে গেল, সেটা আর বহিঃপ্রকাশ আমাদের আর করতে হবে না। ওর প্রত্যেকটি কথার মধ্যে, চিঠির মধ্যেও লিখে গেছে, এবং চিঠি ছাড়াও যখন আন্দোলনে যেতে চাইতো আমরা যেতে দিতাম না। প্রতিদিন খাতা ভরে ওর লিখে রাখতো যে দেশের জন্য ও জানতেছে যে ও মারা যাবে, তারপরেও ও যাবে না বলে ঘর থেকে বের হয়ে গেছে। 4 তারিখ রাতে ওর সাথে আমার শেষ দেখা। একসাথে নিউজ দেখতেছিলাম, সকালবেলা ও চলে গেল। দুপুরবেলা ওর মার ফোন আসলো, জানাসের অবস্থা ভালো না। হাসপাতালে গিয়ে দেখলাম স্ট্রেচারে পড়ে আছে। দুঃখের মতো পরশ পাথর আর নেই। সবচেয়ে কঠিন সময়, কঠিন মুহূর্ত হচ্ছে ছেলের লাশ বাবার কাঁধে বহন করা। এটি যে কত দুঃখজনক হতে পারে, যার গেছে সেই বুঝে। সেই বলে আর আপনাকে দুঃখ দিতে চাই না। তবে সেই দিন আসলে আনাস কিভাবে আগ্রহ হয়েছিল না কার মারফতে গিয়েছিল, সেই বিষয় যদি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু ব্যাখ্যা করতেন প্লিজ। নিজের পান দিয়ে দিল। আগ্রহ বলতে, যখন থেকে আপনার এই স্বৈরাচার সরকার যে ছোট ছোট বাচ্চাগুলা, ছাত্রগুলা, সাধারণ মানুষগুলাকে যেভাবে মারতেছিল, তখন আর ও নিজেকে ধরে রাখতে পারে নাই। তখন থেকেই আপনার ওর প্রতিবাদ শুরু হয়েছিল, কিন্তু ও আমাদের কাছে বহিঃপ্রকাশ করতো না। এটা ও আমাদের কাছে প্রকাশ করতো, কিন্তু আন্দোলনে যেতে চাইতো। গতকালকের আগের দিনও যে আপনার ওর তো মোবাইল নেই, অন্য একটা ছোট মোবাইল আপনার, সেই মোবাইলে ওরকে আমি একটা ফেসবুক আইডি খুলে দেই। সেখানে ওর এক বন্ধুকে বলতেছে, ওর নাম রোমান, যে বন্ধু আন্দোলনে যাবা? ওই বন্ধু ওকে বলতেছে যে আমি 3-4 দিন গেছি। তো বলতেছে যে কেন? বলে তুমি গেলে আমাকে নিয়ে যেও। সেদিন ছিল আগস্টের 2 তারিখ। তো আন্দোলনে যাওয়ার জন্য সবাইকেই আপনার ও নক করছে, ওর বন্ধুরা কেউ যায়নি। যখন ওকে দাফন করা হয়েছে, তারপরে শুক্রবার দিন ওর বন্ধুরা এসে আমাকে বলতেছে যে আঙ্কেল আমাকে বলছে আন্দোলনে যাওয়ার জন্য, কিন্তু আমরা কেউ যেতে পারিনি, আমাদের বাসা থেকে বের হওয়ার অনুমতি দেয়নি।
তো এই কারণে ও একা বের হয়ে গেছে, যে আল্লাহর রাস্তার জন্য ও আর কারোর সাথে আর যেতে। অনেক খেদেছেন আপনি। এই ক্লান্তি লগ্নে এসে আপনাকে আর কাঁদাতে চাচ্ছি না। সুন্দর মতামতের জন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। সকল শহীদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। তাদের আত্মার মাগফিরাত কামনা